আমি নুরুল ইসলাম সাদ্দাম আপনার কাছে আসি যে ধরে নিলাম আমরা যদি এভাবেই ধরি যে নতুন একটি রাজনৈতিক দল আমরা এই ফেব্রুয়ারিতে পেয়ে গেলাম এবং সেই দলই সামনের যে আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে তারা জয়ী হলো, তারা কি তাহলে সমস্ত যে সংস্কার বা যত প্রত্যাশা মানুষের সবকিছু তারা মেনে নিবে, সবকিছু প্রতিফলিত হবে, আমরা দেখতে পাবো? আপনি মনে করেন কিনা? এটা তো একটা আপেক্ষিক কোশ্চেন। মানুষের দাবির তো কোনো শেষ নাই, এবং 5 আগস্টের পরে যে পরিমাণ দাবি নিয়ে মানুষ রাজপথে নেমেছে, অনেক দাবি আছে যার ফিজিবিলিটি ঠিক আছে, সেগুলো সরকার মেনে নিচ্ছে, যেগুলো মানতে পারছে না রাজপথে কিছু ক্লাশ আমরা দেখতে পাচ্ছি। তো মানুষের প্রত্যাশার জায়গা অনেক থাকে, রিসোর্স এই দেশের লিমিটেড। তো যদি এমন হয়, আকস্মিক কোনো ঘটনা এমন ঘটে, তবে বাংলাদেশের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিকে তাকালে এরকম সিচুয়েশন হওয়াটা একটু দুষ্করই। তবে এরকম যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে আমরা আশা করব যে দল তারা তারুণ্য গঠন করবে, তাদের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক তারা বিল্ড করবে। অর্থাৎ প্রচলিত ধারার রাজনীতির যে সংকটগুলো রয়েছে, অর্থাৎ দুর্নীতি করা, এবং আমরা ইয়াংদের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে দেখি ইয়াংরা সবসময় অনৈতিকতার বিরুদ্ধে অথবা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, কিন্তু সুযোগ পেলে আবার একটা বড় অংশ এই অনৈতিকতার দিকে ঝুঁকে যাওয়ার প্রবণতাও রয়েছে। এই জায়গাটা ইথিক্স এবং মোরালিটির একটা বড় কোশ্চেন। তো নতুন কেউ আসলে এই জায়গাটা তারা ঠিক রাখবে এবং অভ্যুত্থানের স্পিরিটকে তারা ধারণ করবে। অপ্রত্যাশিত ঘটনাগুলোকে এড়িয়ে নতুন একটি বাংলাদেশ গঠন করার জন্য যে ধরনের মেকানিজম তাদের ডেভেলপ করা দরকার, সেগুলো তারা করবে, এটা প্রত্যাশার জায়গা। তবে বাংলাদেশের যে ভৌগোলিক কালচার এখনও আমরা দেখতে পাচ্ছি, মোটা দাগে বাংলাদেশের মানুষ কয়েকটা ভাগে বিভক্ত। একটা অভ্যুত্থান পরবর্তী একটা শক্তি তৈরি হয়েছে, কিন্তু শক্তিটা এমন না কোনো রাজনৈতিক দলের অধীনে থেকে তারা এই বিপ্লব করেছে। যদি সিরিয়ার মতো হতো, তাহলে তো তারা সরকার গঠন করে প্রোক্লামেশন অফ ডিক্লারেশন ঘোষণা করে দিত। তো এখন এটা হচ্ছে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে যাচ্ছে, তারা নতুনভাবে রিফর্ম করতে হবে, কালচারকে বুঝতে হবে, একটা দল পরিচালনার ক্ষেত্রে অনেক মেকানিজমগুলো রয়েছে, সবগুলোর সাথে অ্যাডাপ্ট হওয়ার জন্য পর্যাপ্ত সময়েরও প্রয়োজন। তবে নতুন কিছু হলে আমরা তরুণ প্রজন্ম হিসেবে আমরা তো প্রত্যাশাই করি তরুণদের হাতে বাংলাদেশ থাকুক, এবং বাংলাদেশকে নতুন একটা ট্র্যাকে তারা পরিচালনা করবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি উচ্চ আসনে চলে যাবে। বাংলাদেশের বড় ক্রাইসিসটা এখন বর্তমানে যেটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, আপনি জানেন 2006 সাল থেকে শুরু হয়েছে, 2030 সালে গিয়ে এটা শেষ হবে। এরপরে আস্তে 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 অর্থনীতির এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা ডিক্লাইন হতে থাকবে। তরুণ প্রজন্মকে যেভাবে কাজে লাগানোর দরকার ছিল সেটা আমরা দেখি নাই, যার ফলশ্রুতিতে মানুষের দাবি দাবা অথবা নানা ধরনের চিন্তায় হত্যাযজ্ঞ এগুলো চলছে। আজকে তিতুমির কলেজের যে আন্দোলন চলছে, তাদের আন্দোলনের যৌক্তিকতা অযৌক্তিকতা নিয়ে কথা আছে, কিন্তু এইখানে যে বৈষম্য সুস্পষ্ট, এটা আসলে সবার ভিতর থেকে কথা ওঠা উচিত। তিতুমির কলেজে 35,000 স্টুডেন্ট রয়েছে, তাদের পরিচালনার জন্য শিক্ষক রয়েছে মাত্র 225 জন। অ্যাডমিনিস্ট্রেশন বডিতে যারা কাজ করে তাদের সংখ্যাটা 250 জন। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশেরই একটা প্রতিষ্ঠান, তারাও 46,000 শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছে, প্রায় 2,000 শিক্ষক সেখানে পাঠদান করে, এবং অ্যাডমিনিস্ট্রেশন বডি তাদের বাজেট অনেক হাই লেভেলের। তো সুস্পষ্টভাবে একটা দেশের শিক্ষা কারিকুলাম, এর মধ্যে একটা বৈষম্য। আবার আওয়ামী আমলে এমন এমন ইউনিভার্সিটিগুলো খোলা হয়েছে যেখানে স্টুডেন্ট নাই, 400-500 স্টুডেন্ট, অথচ শিক্ষক নিয়োগ দিয়ে রাখছে 100-র উপরে। এখানে বাজেট দেয়া হচ্ছে 40,000-50,000 স্টুডেন্ট যেখানে পড়াশোনা করে, সেই প্রতিষ্ঠানগুলোতে ঠিকঠাক মতো নার্সিং নাই, বাজেট নাই। স্বাভাবিকভাবেই এই দেশের তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা, এথিক্স মোরালিটি ডেভেলপ করে এই দেশের অগ্রগতির জন্য যেভাবে তৈরি করা দরকার ছিল, আমরা সেটা দেখি নাই। যেটা সিঙ্গাপুরের ক্ষেত্রে হয়েছে, তাইওয়ানের ক্ষেত্রে হয়েছে, হংকংয়ের ক্ষেত্রে হয়েছে, ইভেন লিটিল ড্রাগন ভুক্ত যে দেশগুলো রয়েছে, তারা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে দেখি নাই। এখনো কি সেই অর্থে কোনো উদ্যোগ দেখছি? এখন তো এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে হযবরলা একটা অর্থনীতি রিপেয়ার করা অনেক কঠিন। আপনি জানেন, একটা শ্বেতপত্র প্রকাশ করেছে তারা, সেখানে দেখিয়েছে 240 বিলিয়ন ইউএস ডলার শুধু পাচার হয়েছে, দুর্নীতির হিসেব বাদ। এবং প্রত্যেকটা জায়গায় এটাকে সাগর চুরি বলবো নাকি মহাসাগর চুরি বলবো, এটাই এখন আক্ষেপের বিষয়। এখনও প্রতিদিন রিপোর্ট আসে এই মন্ত্রীর এই পরিমাণে সম্পদ বিদেশে রয়েছে। তো এই টাকাগুলো অ্যাকোমোডেট করা, ভঙ্গুর একটা অর্থনীতি, 12টা ব্যাংক একটা গ্রুপ ধ্বংস করে দিয়ে চলে গিয়েছে। ইসলামী ব্যাংকের মতো জায়গা থেকে 76,000 কোটি টাকা একটা প্রতিষ্ঠান বের করে নিয়ে চলে গিয়েছে। এগুলো তো মানুষের আমানত, এগুলোতে সার্কুলার ফ্লো করা, ইনভেস্টমেন্ট রিফান্ডিং করা, এর যে হচ্ছে ক্যাপিটাল ফ্লোটাকে আবার মানে ফ্লোতে নিয়ে আসা, এই জায়গাগুলোর জন্য গভর্নমেন্টকে তো ন্যূনতম একটা সহযোগিতা, একটা সময়ের প্রয়োজন, যেটা ইকোনমি রিকভারি মানে ডে বাই ডে এটা হয় না, মানে একদিনে এটা করা কঠিন একটা কাজ, প্রয়োজন। আপনি চমৎকারভাবেই বললেন এই জায়গাটা।